ঠিকানা ওই তো সামনে বাড়িটা। মনে হচ্ছে ভদ্রলোক এখনো ফেরেনি। চলো ততক্ষণ কিছু খেয়ে নি। নমস্কার আকবর ভাই। নমস্কার। কি ভাই ভরত, তোমার পসার কেমন জমেছে বলো? সবই আপনার দয়া, একদম ঠিকঠাক চলছে। ওই বড় মিয়া, ভাইয়ের জন্য স্পেশাল পাও ভাজি বানাও। এই জায়গাটা আমাকে ফেলে আসা দিনগুলোর কথা মনে করায়। এখান থেকেই আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম। আরে ভাই নিয়ে এসো, ভীষণ খিদে পেয়েছে। বলতে বলতেই হাজির। বাহ, বাবু, বাবু, ডাক্তারবাবু, উনি এখন ভালো আছেন তো? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখনো প্রাণের ঝুঁকি একেবারেই নেই। ওই ওয়াইগুরু। ডক্টর, আমি কি আকবর বাবুর বয়ান নিতে পারি? না ইন্সপেক্টর, এখন ওর জ্ঞান নেই। কাল ভোরের মধ্যে জ্ঞান ফিরবে, তখন সে বয়ান নেবেন। আচ্ছা ডাক্তারবাবু, আমি চলি। আমার তো ভয় হচ্ছিল উনি আর বাঁচবেনই না, কিন্তু ভগবানের দয়া আপনি ওকে বাঁচিয়েছেন। আমি ওকে বাঁচাইনি, আকবর পীর দাদার প্রাণ তুমি বাঁচিয়েছো। যদি ওকে এখানে আনতে সামান্য দেরি হতো, তাহলে ওকে বাঁচানো শক্ত হতো। এই, কে তুমি? কি নাম তোমার? আগে দেবরাজ স্যার। আকবর পীর দাদাকে আহত অবস্থায় তুমি এনেছিলে? হ্যাঁ স্যার। আকবরকে কতদিন চেনো? কি সম্পর্ক? সম্পর্ক তো কিছুই নেই, তবে একজন মানুষ হিসাবে ওকে বাঁচানো কর্তব্য মনে করেছিলাম। এই লেকচার বন্ধ করো। যতক্ষণ না আকবরের জ্ঞান ফেরে তুমি এখানেই থাকবে, বুঝলে? বুঝেছি স্যার। দত্ত, আগে এখানে থাকো। আকবরের জ্ঞান ফেরা মাত্র আমায় খবর দিও। ওকে স্যার। কি, আকবর পীর দাদা প্রাণে বেঁচে গেছে? এ তো খারাপ খবর চিতা। হ্যাঁ যশবন্ত, আকবর পীরদাদা লোকে রান্নাকে ধরে ফেলেছে, আর ওর থেকে জেনে নিয়েছে যে আকবরকে আমরাই হামলা করেছিলাম। এবার খোঁজ পাকবে। তুমি ঠিকই বলেছো বর্দা। আকবর পীর দাদার সঙ্গে খোলাখুলি শত্রুতা করার সময় আসেনি। তুমি একটা কাজ করো চিতা, এক্ষুনি আন্না পাওলাকে গিয়ে বলো সে যেন কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যায়। আচ্ছা মিস্টার। যারা আমাকে লক্ষ্য করে গুলি করেছিল তাদের মধ্যে কারোর মুখে আমি স্পষ্ট দেখতে পাইনি, তাই তাদের শনাক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার কি মনে হয় এই মারাত্মক হামলার পেছনে কাদের হাত থাকতে পারে? মানে বলছি যে আপনার কোনো শত্রু, কাউকে সন্দেহ হয়? আকবর পীরদাদা কেবল সন্দেহের ভিত্তিতে কখনো কাউকে অভিযুক্ত করে না। ওই লোকটা যে আপনাকে আহত অবস্থায় এখানে এনেছে, আপনি তাকে চেনেন? না, তবে ও নিশ্চয়ই ঈশ্বরের পাঠানো দেবদূত, যে এই চরম বিপদে আমাকে বাঁচাতে এসেছিল। থ্যাংক ইউ স্যার। ইন্সপেক্টর বাবু, বয়ান নিলেন, এবার আমরা যাই। তোমরা যেতে পারো, চলো। আরে ও ভাই, পীর দাদা তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। তোমরা এখানে দাঁড়াও, আমি দেখা করে আসছি। হ্যাঁ এসো ভাই এসো। নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু বলছিলেন তোমার জন্যই আমি মরতে মরতে বেঁচে গেছি। আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। কি নাম তোমার? আগে দেবরাজ। মনে হচ্ছে মুম্বাইতে নতুন এসেছো।
আগে হ্যাঁ, নাগপুরে থাকতাম, কাজের খোঁজে এসেছি। কিরকম কাজ খুঁজছো? এমন কোনো কাজ যার সাহায্যে প্রচুর টাকা পয়সা রোজগার করতে পারি। তবে তো তুমি একদম ঠিক জায়গাতেই এসেছো। ধরে নাও এখন তুমি সে রাস্তা পেয়ে গেছো, যা তোমাকে তোমার নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে। দেবরাজ, আমি পবিত্র পরবর্তীকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তিনি আমায় জগতের সব সম্পদ দুহাত ভরে দিয়েছেন। আমার জীবনে শুধু একটাই অভাব ছিল, যে আমার পরে আমার এত বড় সাম্রাজ্যের ওয়ারিশ, উত্তরাধিকারী ছিল না। আজ পরবর্তীকার সে অভাবটুকু পূরণ করে দিলেন। অপরাধ জগৎ বিশ্বাসের ভিত্তিতেই আধারিত। তুমি আমার সে বিশ্বাস জয় করেছ, তাই আজ থেকে আমার এই আসনে তুমি বসবে। ওহে ছোট ভাই, আজ সত্যিই বড় আনন্দের দিন। এবার দাদা বীরের সিংহাসনে তুমি বসবে। আজ থেকে তোমায় লোকে দেবরাজ নয়, বরং আমার পুণ্যাত্মা গুরু দাদা ঠাকুর নামেই জানবে। দেখতে গেলে এটা অপরাধের সিংহাসন, তবে এই সিংহাসনে বসেই আমি চিরকাল সুবিচার করেছি। আর এই সিংহাসনের সঙ্গে আমি আমার নীতি, আমার আদর্শ সব তোমাকেই সঁপে দিলাম। ওই ওয়াইগুরু যেন তোমাকে দীর্ঘ জীবন দেন। দাদা ঠাকুর আপনার এই নীতি আর আদর্শকে কখনোই হেয় হতে দেবে না। আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই, একটা সুখবর। যে আপনার উপর হামলা করেছিল তার খোঁজ পাওয়া গেছে। আন্না পাওলা আপনার নামে সুপারি নিয়েছিল। বীর, শুধু হুকুম করো, আমি আন্নার মাথা কেটে নিয়ে আসছি। না রঞ্জিত, এ ব্যাপারে এখন আর আমি কিচ্ছু বলবো না। আজ থেকে এই আসনের সব সিদ্ধান্ত দাদা ঠাকুরই নেবে।
দেখতে দেখতে কালকের ওই ছোনাটা আজকে দাদা ঠাকুর হয়ে গেল। আন্না আমাদের খাস লোক ছিল, ওর মৃত্যুর প্রতিশোধ আমরা অবশ্যই নেব। আন্না পাওলা মৃত্যু তো কেবল আরম্ভ বর্দা। আকবর পীর দাদা ওই দাদা ঠাকুরকে হাতিয়ার বানিয়ে আমাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তুমি যদি বলো তবে দাদা ঠাকুরকে ওপরে পাঠিয়ে দিই। দাদা ঠাকুর আন্ডারওয়ার্ল্ডের একটা নতুন বোরের ঘুঁটি, আর নতুন ঘুঁটি শক্ত সুপুরির মতো কঠিন হয়। যদি দাঁতের নিচে রেখে জোরসে চাপ দাও তাহলে দাঁতটাই ভেঙে যায়। দাদা ঠাকুরের গেম তো আমরা খেলবো ঠিকই, তবে তার জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে। শত্রুকে ভুলে যাওয়া কিংবা মাফ করা আমাদের ধান্দার নীতি বিরুদ্ধ। খুব ভালো কাজ করেছো তুমি আন্না পাওলেকে শেষ করে দিয়ে। দাদা ঠাকুর, আমি তোমার বাপের মতো, আর এরা সবাই তোমার কাছের বন্ধু। এরা তবে আজ থেকে তুমি একেই তোমার সত্যিকারের বন্ধু ভেবো, কারণ অপরাধের জগতে বিশ্বাসী বন্ধু যখন তখন প্রতারণা করতে পারে। তবে এটা তোমার এমন সঙ্গী হবে যে তোমার সঙ্গে কোনোদিনও প্রতারণা করবে না। নাও। আপনার এই উপদেশের পিছনে বিরাট বড় সত্য লুকিয়ে আছে আকবর কাকা। একবার যে রিভলভারকে জীবনের অবলম্বন হিসেবে বেছে নেয়, তারপর সারাটা জীবন তাকে এর আশ্রয়ে বেঁচে থাকতে হয়। ওয়ে আকবর পীর, আজ তো তোমার ডবল ডবল আনন্দের দিন। এক তো আমাদের দাদা ঠাকুর গদিতে বসলো, আবার তার উপর আন্না পাওলাও পটল তুললো। বুঝেছি তুমি কি বলতে চাইছো। অর্থাৎ এই আনন্দের মুহূর্তে একটা চমৎকার উৎসব হওয়া উচিত। বললে বললে বললে।
দুনিয়াতে তুই নস একা যে দিবানি, গায়ে গলি ঘরে ঘরে একই যে কাহিনী। দুনিয়াতে তুই নস একা যে দিবানি, গায়ে গলি ঘরে ঘরে একই যে কাহিনী। মনে পড়ে যে বসে কাল গলিতে পরদেশি চোখ মারে, আরে কেউ প্রেম বোঝে না রে। বাকিয়া রোজ গলিতে আসে, গলিতে সবার চিঠি আনে, প্রিয় মন কেন তোর বাইরে। ভাই রঞ্জিতের দাদা ঠাকুর কোথায়? ওকে বড় দেরি হয়ে যাচ্ছে, মন্ত্রীমশাইয়ের কাছে যেতে হবে। আরে বাবা, একটু সেজে গুজে ফিটফাট হয়ে আসছে, এসে পড়বে এখনই। বাহ দাদা ঠাকুর বাহ, সত্যি দিব্যি মানিয়েছে। চলো। আসুন আসুন আকবর ভাই, আসতে আজ্ঞা হোক। আর তুমি বলো দাদা ঠাকুর, অভিষেকের অভিনন্দন, বসুন। আকবর ভাই তো মদ স্পর্শ করেন না, এদের জন্য ঠান্ডা আনো। আর তুমি বলো দাদা ঠাকুর, কোন হুইস্কি খাবে? দুঃখিত, আমিও মদ খাই না। আরে এ তো খুবই ভালো কথা, আকবর ভাইয়ের উত্তরাধিকারী হয়েছে তো আকবর ভাইয়ের মতোই হওয়া উচিত। দুটো ঠান্ডা আনো। এবার বলুন আকবর ভাই, কি প্রবলেম হলো? না, কোনো প্রবলেম নেই, শুধু একটা ছোট্ট কাজ আছে যাতে আপনার একটুখানি সাহায্য চাই। এরকম কথা বলে আমাকে লজ্জায় ফেলবেন না আকবর ভাই। এই মন্ত্রী দয়াশঙ্কর তো আপনাদেরই দিন সেবক, আপনি হুকুম করুন। এই নিন, ঠান্ডা খান। আপনি এসিপি ত্রিকাল চৌধুরী নাম তো শুনেছেন নিশ্চয়ই, যিনি এখন নাগপুরে পোস্টেড। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে, এক নম্বরে ছোট লোক আর ধুরন্ধর লোক। আমার অনুরোধ, ওর ট্রান্সফার আপনি এখানে করিয়ে দিন। বুঝতে পেরেছি, 2 নম্বরে ব্যবসার কাজে ত্রিকাল চৌধুরীর মতো ঘুঘু লোকেরা ভীষণ কাজে দেয়। কোনো চিন্তা নেই, মনে করো ওরা ট্রান্সফার হয়ে গেছে। গুড মর্নিং বাপি। গুড মর্নিং বাবা। গুড মর্নিং আকবর ভাই। গুড মর্নিং অমল বাবু। আমি তোমার ভাই নই, প্রিয় বন্ধু। কিসের বন্ধু শুনি? বাপির তো কোনো সময়ই নেই, আর তুমিও তো কতদিন আমার সঙ্গে দেখাই করো না। আকবর ভাই, খোকা বাবু কিন্তু ঠিক নালিশ করেছে। হ্যাঁ দাদা ঠাকুর, অমল বাবুর নালিশটা কিন্তু যুক্তিসঙ্গত। তাই তোমাকে আমার এই বড় ভাইয়ের জন্য কিছু সময় বার করতেই হবে। ঠিক বলেছেন আকবর ভাই। বাবা, আজ থেকে আমি আর আকবর ভাই দুজনেই তোমার জন্য সময় বার করব। প্রমিস বাপি? প্রমিস। হায়ার থেকে হায়ার এডুকেশনের জন্য আমি ওকে আমেরিকা পাঠিয়েছিলাম, তবে ভগবানের অশেষ করুণায় ও নিজের সংস্কার আর ভাষাকে ভোলেনি। এ তো ভালো কথা মাথুর সাহেব। হায়ার এডুকেশনের জন্য লন্ডন বা আমেরিকা যাওয়াতে কোনো দোষ নেই। অপরাধটা হলো ওদের রীতিনীতি আর ওদের কালচার বেছে নেওয়া। আপনি একদম ঠিক বলেছেন দাদা ঠাকুর। মাতুর সাহেব, এই কথাটাই নতুন প্রজন্মকে বোঝানোটা ভীষণ কঠিন। হ্যাঁ মাথুর সাহেব, এই আমার স্ত্রী কামনা নমস্কার। আর আমার বোন রেশমি। নমস্কার। নমস্কার। বসো মা, বসো। রেশমি মা, তুমি সাক্ষাৎ লক্ষ্মী। দাদা ঠাকুর শুধু আপনার জেদে আজ বিবেককে সঙ্গে নিয়ে রেশমি মাকে দেখতে আমি এখানে এসেছি। আমার দিক থেকে এ সম্বন্ধ পাকাই ধরে নিন। মাথুর সাহেব, আমি আপনাকে বিবেকের সঙ্গে এখানে এই জন্য ডাকিনি যাতে আপনার ছেলে আমার বোনকে দেখে পছন্দ করে, বরং এই জন্য ডেকেছিলাম যাতে আমার বোন আপনার ছেলেকে দেখে পছন্দ বা প্রত্যাখ্যান করে। থাক, আপনি যে আপনার দিক থেকে পারেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি হ্যাঁ বা না এর সিদ্ধান্ত আমার বোনের মতটা জানার পরই করতে পারবো। আপনি ঠিক বলেছেন দাদা ঠাকুর, সুখী জীবনের জন্য ছেলে মেয়েদের পরস্পরকে বোঝাটা খুবই জরুরি। বেশ, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। আচ্ছা, আমরা চলি। নমস্কার। 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 রেশমি, মাথুর সাহেব এই শহরের কোনাগুন্তি ধনীদের একজন,
সমাজে ওর পরিবারের খুব সুনাম। বিবেক ওর একমাত্র ছেলে। আমি জানতে চাই যে তোমার বিবেককে পছন্দ কিনা। জীবনের অভিজ্ঞতা আমার চেয়ে তোমার বেশি দাদা। আমি নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আমরা তো সবসময় তোমায় সুখী দেখতে চাই, তাই তোমার দাদা জানতে চাইছেন যে তোমার বিবেককে ভালো লেগেছে কিনা। যেখানে আমার পছন্দের প্রশ্ন বৌদি, দাদার পছন্দই আমার পছন্দ। স্যার, আই ওয়াজ ভেরি হ্যাপি ইন নাগপুর। আমি এখনো বুঝতে পারলাম না যে আমার ট্রান্সফার এখানে কেন করানো হলো। এতে অবাক হবার কি আছে মিস্টার চৌধুরী? আপনার তো খুশি হওয়া উচিত। বহু অফিসারই চান তাদের ট্রান্সফার যেন এই শহরে হয়, তবে তা হয় না। সে তো ঠিকই স্যার, তবে আমার কেমন মনে হচ্ছে আমার এই হঠাৎ ট্রান্সফারের পিছনে কোনো ব্যাপার আছে। এ ব্যাপারে আমি কোনো কিছুই বলতে নারাজ। আপনি তো জানেন, পুলিশের লোকেরা মন্ত্রীদের চালানো কলের পুতুল। তারা যেভাবে চান না চান। থ্যাংক ইউ স্যার, আই উইল টেক ইউর লিভ। ওকে স্যার। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। নিন ভাই, চা খান। আহা বৌদি, এসবের কি দরকার ছিল? আমি কি বাইরের লোক? আপনি তো জানেন আমি ত্রিকাল সাহেবের আন্ডারে কাজ করেছি। হ্যাঁ, আমি জানি। আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে ত্রিকাল সাহেব ট্রান্সফার হয়ে মুম্বাই এসেছেন। হ্যাঁ। সত্যি এ শহরে ত্রিকাল সাহেবের মতো একজন সৎ অফিসারের খুব দরকার ছিল। বৌদি, আপনি জানেন না আপনার স্বামী কত বড় মানুষ। আমার মনে ওর প্রতি কত সম্মান। বসুন না, আপনারা চা খান, আমি আসছি। আজ্ঞা। আচ্ছা আচ্ছা। এই কামলে, তোমার ঘটে কি শুধুই গোবর? যদি ত্রিকাল চৌধুরী সত্যি অত সৎ লোক, তবে আমায় নিয়ে এলে কেন? ওরে হাঁদা, তুমি বুঝবে না। আমি যা বলি তাতে কখনো গুরুত্ব দেবে না, কারণ আমার মনে এক, মগজে এক, আর মুখে আর এক কথা থাকে। আমি তো শুধু ত্রিকাল সাহেবের বউকে একটু মিঠে কথা বলছিলাম। আসলে ত্রিকাল সাহেব 1 নম্বরের বাস্তু ঘুঘু। গুড মর্নিং কামলে। স্যার, কেমন আছো? খুব ভালো। স্যার, যশবন্ত আন্না আর বিকাশ আন্নার নাম তো শুনেছেন আপনি? হুম। এ তাদের ছোট ভাই। নমস্কার নমস্কার। স্যার, আপনার ট্রান্সফারে মুম্বাই আসার আনন্দে যশবন্ত আন্নার বিকাশ আন্না দেখা করতে চান। ইয়েস, ওয়াই নট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করে আসছি। হাই রেশমি। কে তুমি? আমি তোমাকে চিনি না। কি? তুমি আমাকে চেনো না? হেই, ডোন্ট সে লাইক দ্যাট। মনে হচ্ছে তুমি এখনো রেগে আছো। লুক মিস্টার, তোমাকে তো বললাম আমি তোমাকে চিনি না, তবে কেন আমায় বিরক্ত করছো? রেশমি প্লিজ, আমার কথাটা শোনো। কি হয়েছে তোমার? মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমার চিন্তা অস্বীকার করছো। সোজা কথায় কোনো কাজ হবে না দেখছি। চল। বিবেক, প্লিজ এসব থামাও। আর তুমি যেই হও, ভগবানের দোহাই আমাকে বিরক্ত করো না। তাছাড়া ও আমার ভাগদত্ত, আর ওর সঙ্গে আমার বিয়ে হবার কথা। চলো বিবেক। আমি জানি এ সময় তোমার মনে একটা প্রবল ঝড় উঠেছে। অগুন্তি প্রশ্ন বিষধর সাপের মতো তোমার মনে বারবার ছোবল মারছে।
তুমি ঠিকই বলেছ। দেখো রেশমি, আমরা দুজন পরস্পরের জীবন সাথী হতে চলেছি, তাই আমার এটা জানা ভীষণ জরুরি যে ওই ছেলেটার সঙ্গে তোমার কি সম্পর্ক। তোমার এই কথাগুলোয় অকাট্য যুক্তি আছে। আমি নিজেও তোমাকে আমার ফেলে আসা অতীত সম্বন্ধে সবকিছু বলে দিতে চাই। আমার দাদা, যাকে লোকে দাদা ঠাকুর নামে জানে, আসলে আগে একজন কনস্টেবল ছিল। বৌদি, বৌদি, আরে ও বৌদি, আসছি রে বাবা, আসছি। এত হাঁকডাক করছো কেন? এই দেখুন, আপনি যা জানতে বলেছিলেন সব নিয়ে এসেছি আমি। এই লিস্ট দেখে চেক করে নিন। চেক করব? আমি খুব ভালো করে জানি তুমি যা যা এনেছো ঠিকই এনেছো। তা তো এনেইছি বৌদি। গুড মর্নিং দেবরাজ দা। গুড মর্নিং স্যার। আরে একই দেবরাজ দা, তোমার মধ্যে আত্মসম্মান নামে কোনো জিনিস আছে কিনা? কেন বলো তো? কারণ এটাই যে তুমি একজন সরকারি চাকরে, তাই তোমার এই আমাদের বাড়ির 5 মাস খাটা ভালো দেখায় না। শুনলেন বৌদি, ওদের বাড়ির মানে এ বাড়িতে আমি কেউ নই। কে বলে এ বাড়িতে তুমি কেউ নও? আরে বাবা, আমি তো তোমার এই পরিবারের একজন সদস্যই মনে করি। শুনলে মিস্টার ইন্দার, বৌদির এই কথার কোনো উত্তর আছে তোমার কাছে? আরে এই কনস্টেবল যদি নিজের বাড়িরই কাজকর্ম করে তবে তাতে দোষের কি? তোমাদের সঙ্গে কথায় তো কেউ পারবে না। আচ্ছা বৌদি, আমি চলি। হ্যালো, আপনি কে বলছেন? এমএলএ সাহেব, আপনি একটু ধরুন, আমি সাহেবকে ডেকে দিচ্ছি। 1 মিনিট। কার ফোন দেবরাজ? এমএলএ সাহেবের ফোন স্যার। হ্যালো, নমস্কার এমএলএ সাহেব, নমস্কার। হ্যাঁ, রোশনলাল বিল্ডারের মার্ডার কেসে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আপনার লোক? আরে নো প্রবলেম স্যার, সে ছাড়া পেয়ে যাবে। আরে না স্যার, এতে ধন্যবাদের কি আছে? ইটস ম্যাটার অফ গিভ এন্ড টেক। আপনি আমার প্রমোশন করিয়ে আমায় এসপি করিয়েছেন, তাহলে কি আমি আপনার জন্য একটা ছোট কাজ করতে পারবো না? স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার লোকের কিচ্ছু হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবরাজ, মেম সাহেব ডাক্তারের কাছে যাবেন, তুমি ওনার সঙ্গে যাও। চেক আপ করানোর পর ওকে বাড়ি পৌঁছে দিয়ে তুমি থানায় চলে এসো। Yes, sir. আচ্ছা, পড়াশোনার পাঠ তো শেষ হলো, তাহলে এবার কি করবে ঠিক করেছো? বাবার ইচ্ছে আমি আইপিএস করি, কিন্তু আমার আইপিএস করার কোনো ইচ্ছে নেই। তাহলে কি করবে? আমি এমবিএ করে নিজের বিজনেস আরম্ভ করতে চাই। আই ওয়ান্ট টু বিকাম আ বিগ বিজনেসম্যান টু। আইডিয়াটা তো মন্দ নয়। চলো। হাই মম। হাই বেটা। ইন্দর, যাই বাবা। শুনে যাও, ওই মেয়েটা কে ছিল তোমার সঙ্গে? কোন মেয়েটা? ওই যে যাকে তুমি অত ভালোবেসে কোকা কোলা খাওয়াচ্ছিলে। ও দেবরাজদার ছোট বোন রেশমি। আমি ওকে ভীষণ ভালোবাসি আর ওকে বিয়েও করতে চাই। তুমি জানো না তুমি কি বলছো। দেখো, বিয়ের সাথে সম্বন্ধ চিরকাল সমানে সমানে হয়। আর দেবরাজ, দেবরাজ একজন অতি সাধারণ কনস্টেবল। তার বোন কোনো মতেই এই পরিবারের বউ হতে পারে না। কেন হতে পারে না? যেহেতু ওরা আমাদের মতো বড় লোক নয়। কিন্তু এটা তোমার ভুল ধারণা। ভালোবাসাকে টাকার দাঁড়িপাল্লায় ওজন করা যায় না। আরেকটা কথাও শুনে রাখো, যে ভালোবাসতে জানে সে বড় বড় ঝড়ঝঞ্ঝার সঙ্গে লড়তেও জানে। আমি রেশমিকে মন থেকে ভালোবাসি আর ওর সঙ্গে বাঁচা মরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শাট আপ! বন্ধ কর তোমার লেকচার। ত্রিকাল চৌধুরী বেঁচে থাকতে এই বাড়িতে কারোর সিদ্ধান্ত নেবার কোনো অধিকার নেই। আর একটা কথা তুমিও ভালো করে শুনে রাখো, মান সম্মান আর বংশমর্যাদার জন্য ত্রিকাল চৌধুরী সবকিছু করতে পারে। যদি তুমি তোমার জেদ ত্যাগ না করো তাহলে ত্রিকাল তোমার রেশমির সামনে কাল হয়ে দাঁড়াবে। হয়তো তোমায় আমি কিছু করব না, কারণ তুমি আমার বংশধর, আমার রক্ত। তবে আমার রক্তকে সর্বনাশের পথ থেকে সরিয়ে আনার জন্য দেবরাজের বোনের রক্ত বওয়াতে আমার কোনো কষ্ট হবে না। মেরে ফেলবো ওকে আমি। বাবা, এই কথাটা চিরকাল মনে রেখো। আমি যা বলি তা করে দেখাই।
কি ভাবছিস বাবা? দেখ, তোর বাবা প্রচন্ড জেদি স্বভাবের মানুষ। যদি তুই রেশমিকে বাঁচাতে চাস তাহলে ওকে ভুলে যা, ভুলে যা। মা, তুমিও? বাবা, আমি তোর ভালোবাসার পথে বাধা নই, কিন্তু আমি জানি তোর বাবা যা বলেন তা করে দেখানো ওর সিদ্ধান্ত পর্বতের মতো মজবুত আর সময়ের মতো অটল হয় বাবা, আর তা কখনো ভাঙেও না, বদলায়ও না। ইন্দর, যদি তুই রেশমিকে বাঁচাতে চাস তাহলে তোকে তোর প্রেমের আহুতি দিতেই হবে। কি ভাবছো ইন্দর? হঠাৎ এখানে ডাকলে কেন? উত্তর দাও, কিছু বলছো না কেন? কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আসল কথাটা আমি বলতে পারবো না। দেখো, হেয়ালি বন্ধ করো, স্পষ্ট করে বলো ব্যাপারটা কি। এটাই যে আমি তোমাকে ভালোবাসি না। কি কি বললে? তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ রেশমি, আমার মনে তোমার প্রতি কোনো ভালোবাসা নেই। না ইন্দর, ইটস নট ট্রু। তুমি মিথ্যে বলছো। তুমি নিজেকে বাস্তবের সামনে দেখার চেষ্টা করো রেশমি। আমার সামনে তোমার সাধ্য, তোমার জায়গায় বা কোথায়? তুমি একজন সাধারণ কনস্টেবলের বোন, আর আমি আমার কোটিপতি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের মধ্যে কোনো মিল নেই। তাহলে ওই সব ভালোবাসার কথা, একসঙ্গে বাঁচা মরার অঙ্গীকার সব মিথ্যে ছিল, সবটাই সাজানো। তা নয় তো কি? দেখতে গেলে জীবনের সবকিছুই তো সাজানো। আসলে আমি নিজেকে একটু বাজিয়ে দেখছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে একটি সুন্দরী মেয়েকে আমার ভালোবাসায় পাগল করার ক্ষমতা আমার আছে কি না। এটা তুমি ঠিক করোনি ইন্দর। আমার মনটা কোনো খেলনা নয় যে ইচ্ছে হলো খেললে আর ভেঙে দিলে। কথায় বলে, আহত হৃদয়ের দীর্ঘশ্বাস আকাশের বুক চিরে সোজা ভগবানের কাছে গিয়ে পৌঁছয়। কিন্তু আমি যে তোমায় অভিসম্পাত করতে পারবো না, কারণ আমি যে তোমায় এখনো ভালোবাসি। তবে একটা কথা মনে রেখো ইন্দর, যে ভালোবাসাকে আজ তুমি আঘাত করলে, একদিন সেই ভালোবাসার জন্যই কাতর হবে। এই নাও। একটা থালা কেন? তুমি তো জানো আমি রেশমির সঙ্গে খেতে বসি। রেশমি কোথায়? আজও শরীরটা ভালো নেই, ও নিজের ঘরে ঘুমোচ্ছে। শরীর ভালো নেই? তুমি আগে বলনি কেন? চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি তো অল্পতেই ব্যস্ত হয়ে উঠছো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কিছুই হয়নি। সামান্য জ্বর হয়েছিল, আমি ওকে ট্যাবলেট দিয়েছি, ব্যাস 2-1 ঘন্টার মধ্যেই চাঙ্গা হয়ে উঠবে। আমি জানি তুমি তোমার বোনকে অসম্ভব ভালোবাসো, আমিও ওকে স্নেহ করি, আর ওর সব ব্যাপারে খেয়াল রাখি। নাও, এবার খেয়ে নাও। বাবা মা চলে যাওয়ার পর আমি ওকে মেয়ের মতো বড় করেছি, এখনো বড় হয়েছে। ভাবছি ভালো একটা ছেলে দেখে ওর বিয়েটা করিয়ে দিই। ও যদি সুখী হয় সেটাই আমার মনের শান্তি। তোমাকে ওর জন্য ছেলে পছন্দ করতে হবে না। ও এসপি সাহেবের ছেলে ইন্দারকে ভালোবাসে, আর ইন্দার ওকে খুব পছন্দ করে। কিন্তু কামনা, এসপি সাহেবরা বড় লোক আর আমরা এত গরিব। আমার মনে হয় না উনি ইন্দর আর রেশমিকে গ্রহণ করবেন। রেশমি, রেশমি, রেশমি! রেশমি, রেশমি! না, আমার বোন। রেশমি, দরজা খোল! রেশমি! না, না! বন্দি! দরজা খোল না! তুই কি পাগল হলি? আমাকে বাধা দিও না দাদা, মরতে দাও। এমন করছো রেশমি? কি হয়েছে আমায় তো বলো। আর বলার মতো কি বা বাকি আছে বৌদি? সব একেবারে শেষ হয়ে গেছে। ইন্দর আমাকে ভালোবাসে না, কিন্তু বৌদি তুমি তো অন্তত জানো আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর ওকে ছেড়ে আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না আমি ওকে ছেড়ে। এই রেশমি, তোর ভাই এখনো মরেনি রে। আমি থাকতে আর কখনো মরার কথা মুখেও আনবি না।
তোর সুখের জন্য তোর বাবা সব করতে পারে। তুই ভাবিস না, আমি ইন্দুরের সঙ্গে কথা বলবো। দেখো ইন্দুর, যতদূর আমি তোমাকে চিনি তুমি খুব ভালো ছেলে। তাহলে তুমি এমন করলে কেন? জানো আজ আজ তোমার জন্য রেশমি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কি আত্মহত্যা? হ্যাঁ, ও তোমায় অন্তর থেকে ভালোবাসে। তুমি ছেড়ে হয়তো বাঁচতেও পারবে না। আরেকটা কথা বলে রাখি, আমার বোনের সুখ আমার জীবনের চেয়ে বেশি মূল্যবান। ওর জীবনে যে বিষ ঢেলে দেবে তাকে আমি ছাড়বো না। তুমি আমাকে ভুল বুঝো না দেবরাস্তা। আমি রেশমিকে মিথ্যে বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি না। বাবা আমাকে শাসিয়েছিলেন যে তিনি রেশমিকে খুন করে ফেলবেন। তাই আমি এ কাজ করেছি, যাতে রেশমির মনে আমার প্রতি ঘৃণা জন্মায় আর ও আমায় সহজেই ভুলে যায়। সত্যি তো এটাই দেবরাস্তা, যে রেশমিকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। তাহলে তোমার দেবরাজদার প্রতি বিশ্বাস রাখো, আমি তোমার বাবাকে বোঝাবো। মনে হচ্ছে তুমি নিজের জায়গাটা ভুলে গেছো দেবরাজ সিং। তুমি তুমি একটা সাধারণ কনস্টেবল, একটা পথের ভিখিরি, যার সোসাইটিতে কোনো সম্মান নেই, পরিচিতি নেই। তুমি ভাবলে কি করে তোমার বোন এই বাড়ির বউ হতে পারে? আপনি কি বলছেন সাহেব? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আপনি এ কথা ভাবতে পারেন। আমি তো বরাবর আপনাকে বড় দাদার চোখে দেখেছি, আর নিজেকে এই পরিবারের চেয়ে কখনো আলাদা মনে করিনি। আপনি শুধু বলুন, আপনি যা বলেছেন সব মিথ্যে। আমি যা যা বলেছি সব সত্যি, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে এই বাড়িতে তোমার স্থান একটা চাকরের চেয়ে বেশি নয়। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা কখনো উচিত নয়। আর আমার দৃষ্টিতে দারিদ্র একটা অভিশাপ, আর সেই অভিশাপকে আমার ছেলের জীবনের সঙ্গে আমি কিছুতেই জুড়তে দেবো না। কখনো কাউকে ব্যঙ্গ করে কথা বলা উচিত নয়। ভাগ্য কখন কাকে কোথায় পৌঁছে দেয় কেউ জানে না। উপরওয়ালার যদি ইচ্ছা হয় তাহলে রাজাকে ভিখিরি আর ভিখিরিকে রাজা বানাতে পারে। তাহলে একটা কাজ করো, তুমি তোমার বাড়ি গিয়ে রাজা হবার জন্য অপেক্ষা করো। আর যেদিন তোমার ভগবান দয়া করে তোমাকে রাজা করে দেবেন, তখন বোনের সম্বন্ধ নিয়ে আমার কাছে এসো। আনটিল দেন নাও গেট আউট। আপনি আমার কথাগুলো ভুল মানে ধরেছেন স্যার। আমি বড়লোক হতে চাই না, আমি শুধু আমার বোনকে সুখী দেখতে চাই। স্পষ্ট করে বলছো না কেন যে তুমি তোমার বোনকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য ফেরাতে চাও? যদি তোমার বড়লোক হবার অতই শখ থাকে, তাহলে তোমার বোনকে কোণে সাজিয়ে কোনো মন্ত্রী বা নেতার সামনে হাজির করো। রাতারাতি তোমার প্রমোশন হয়ে যাবে, বুঝলে? আমার বোনের নামে তোমার নোংরা মুখে এরকম জঘন্য কথা এলো কি করে? আমি তোমাকে আজ শেষ করে ফেলবো। শয়তান, সরে যাও। তুই এসপি ত্রিকাল চৌধুরীর গায়ে হাত তুলেছিস, তোকে আমি ছাড়বো না দেবরাজ সিং। নিয়ে যাবে পাগলটাকে, এই মুহূর্তে এখনই ওকে আমি ছাঁটাই করলাম। নিয়ে যাও ওকে, গেট আউট অফ হিয়ার। এই বাড়িতে যা কিছু ঘটেছে তার জন্য দায়ী তো আমিই দাদা। ভুল আমি করেছি, অথচ তার শাস্তি তুমি পেলে। তুই হয়তো এই জন্য ভাবছিস যেহেতু আমার চাকরিটা গেছে। আরে পাগলি, চাকরি গেছে তো কি হয়েছে? এখন আমার দু হাতে এত জোর আছে যে দিন মজুরি খেটে গোটা সংসার চালাতে পারি। কিন্তু দুঃখের কথা তো এটাই যে আমি তোর জন্য সুখ আনতে গিয়েছিলাম, খালি হাতে ফিরে এলাম। তবু তুই ভেঙে পড়িস না, তোর ভালোবাসার জয় হবে। আমি ইন্দ্রের সঙ্গে তোর বিয়ে দেবই। এ অসম্ভব। ইন্দোর আমার বিরুদ্ধে গিয়েও দেবরাজের বোনকে কিছুতেই বিয়ে করতে পারবে না।
তার আগেই আমি দেবরাজের খেলা শেষ করে দেবো। তোমরা তাই করবে যা আমি বলবো। ইয়েস স্যার। দেবরাজ সিং, তোমায় গ্রেফতার করা হলো। গ্রেফতার করো ওকে। কিন্তু আমি কি করেছি? এই ব্যাগটা তোমার, এতে ব্রাউন সুগার আছে। আমি তোমার ড্রাগস স্মাগলিং এর অপরাধে গ্রেফতার করছি। এটা ডাহা মিথ্যে। ছেড়ে দাও আমার দাদাকে, ছেড়ে দাও। এই! যেতে পারো না। আমার বোনের গায়ে কেউ হাত দেবে না। আমি জানি এসব কাজ চালাকি। তুই ভাবিস না। বাড়ি যা। ত্রিকাল চৌধুরী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যা। চলো, নিয়ে চলো ওকে। খুব অহংকার তোর এই দু হাতের জোর নিয়ে, না? খুব বীর বলে মনে করিস নিজেকে। তোর সব তেজ আমি নোংরা নর্দমা দিয়ে বইয়ে দেবো, বুঝেছিস? এই দেখ, দেখ এখন আমার গালে তোর মারের দাগ। খুব বড় গুন্ডা বলে ভাবিস বুঝি? ড্রাগস স্মাগলিং ছাড়াও তোর উপর আরো অনেক চার্জ দিয়ে সারাটা জীবন তোকে জেলের মধ্যে পচিয়ে মারবো বেটা। আজ অব্দি কারোর হাত আমার দিকে আঙুল তোলার জন্য ওঠেনি। তুই একমাত্র লোক বেটা শয়তান যে আমার গায়ে হাত তুলেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। পায়ে পড়ছি, ছেড়ে দিন চৌধুরী সাহেব। আমি আপনাকে হাত জোর করছি, দুটি পায়ে পড়ছি। ভগবানের দোহাই একটু দয়া করুন। চৌধুরী সাহেব, আমাদের কোনো অবলম্বন নেই। এসব যা কিছু ঘটেছে সবই আমার জন্যে। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দোহাই আমার দাদাকে ছেড়ে দিন। ঠিক আছে, যদি তোমরা ওকে বাঁচাতে চাও তাহলে ওকে নিয়ে দূরে কোথাও চলে যাও। যদি আজকের পর কখনো ওকে এখানে দেখি তবে ওকে আমি আস্ত রাখবো না, বুঝেছো? বৌদি ঠিক বলেছে দাদা। তুমি ছাড়া এই জগতে আমাদের কে আছে? আমি আর বৌদি মিলে ঠিক করেছি যে আমরা এই শহর বরাবরের মতো ছেড়ে চলে যাব। তাহলে তোমরা চাও যে ত্রিকাল চৌধুরীর ভয়ে আমরা বাড়ি ঘর শহর ছেড়ে চলে যাই? এ কিছুতেই হবে না, কখনো না। প্লিজ দাদা, আমার কথাটা তুমি রাখো। আমার দিব্যি রইল। আমরা ওই শহর ছেড়ে চলে এলাম। এ কথা সত্যি যে আমি ইন্দরকে ভালোবাসতাম, কিন্তু নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য নিজের বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ছিল না ওর। আমার মন থেকে ওর ছবি চিরকালের মতো মুছে গেছে। এখন আমার মনে ওর জন্য আর কোনো জায়গা নেই, কোনো সম্পর্ক নেই আমাদের। এই সব কিছু জানিয়ে তুমি আমার মনে বিরাট জায়গা করে নিয়েছো। তবে যা হয়েছে ভালোই হয়েছে। সময়ের আগে ওর আসল চেহারাটা দেখতে পেয়েছো, কারণ ও তোমার ভালোবাসার যোগ্য ছিল না। Come on, let's go. দুটো চেক সাইন করতে হবে, 2 লাখের অনাথ আশ্রমের জন্য আর 5 লাখের মন্দিরের নামে। থ্যাংক ইউ। Thank you, sir. আকাল, এই নিন। ধন্যবাদ স্যার। নমস্কার। রঞ্জিত, দাদা তুমি ঠাকুর, বরং একবার আসুন। আসুন মাথুর সাহেব, আসুন। নমস্কার দাদা ঠাকুর, বসুন। কি ব্যাপার, চিন্তিত দেখাচ্ছে? একটা বিরাট বড় ঝামেলায় পড়ে গেছি দাদা ঠাকুর। আমি
দাদা ঠাকুর থাকতে আপনি ঝামেলায় পড়বেন, এ তো ভালো কথা নয়। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি আমার ভান্ডুপের গুদাম সঞ্জয় পরমার নামে একজনকে ভাড়ায় দিয়েছিলাম। পরে জানলাম যে সে যশবন্ত আন্নার লোক। সে নিজের নামে গুদামের জাল দলিল তৈরি করেছে। এখন সে নিজেকে ওই গুদামের মালিক বলে। আজকাল যশবন্ত আন্না ছোট ভাই চিতাও ওই গুদামে বেশ জাঁকিয়ে বসেছে। আমি কোর্ট কাছারির ঝুট ঝামেলা করতে চাই না। আপনি চিন্তা করবেন না, 24 ঘন্টার মধ্যে আপনার গুদাম খালি হয়ে যাবে। অনেক ধন্যবাদ দাদা ঠাকুর, অনেক ধন্যবাদ আপনাকে। এই পালা এখান থেকে, নয়তো মর। রঞ্জিতে তুমি এসে গেছো মারার জন্যে? এই বদমাস, আমি তোর কথায় মোটেই ডরাই না। মর বেটাদের। এই নাও দাদা ঠাকুর, এই কুত্তাটাকে পেয়েছি। ভগবান জানে তোর মা বাপ তোর নাম চিতা কেন রেখেছিল। তুই তো একটা ভয় সেটানো কাল কুত্তা দেখছি। রঞ্জিতে, এই বকলেসটা ওর গলায় বেঁধে দাও। চল, চল। নাম চিতা রাখলেই কুকুরের জাত বদলে যায় না। এই ডাল কুত্তাটাকে তোমাদের বাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্ধ রেখো। আর ওকে বুঝিয়ে দিও যেন ওর বিরুদ্ধে ফের আমার কাছে কোনো কমপ্লেন্ট না আসে। কারণ আদালতে যখন কারোর মৃত্যুদণ্ড ঘোষণা হয়, তখন রাষ্ট্রপতির কাছে মার্সি অ্যাপিল করে মৃত্যু থেকে পার পাওয়া যায়। কিন্তু দাদা ঠাকুর যখন কাউকে মৃত্যুর দণ্ডাজ্ঞা শোনায়, তখন তার কাছে জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যায়। খুব লজ্জার কথা এটা। দাদা ঠাকুর আমায় কুকুর বানিয়ে এখানে রেখে গেল, আর তোমরা দুজন নপুংসকের মতো দাঁড়িয়ে মজা দেখে গেলে। গুলিতে ঝাঁঝরা করে দিলি না কেন? তুই এখনো এত বড় হোসনি যে এই ধান্দার মার প্যাচ বুঝতে পারবি। দাদা ঠাকুরকে আমরা এর জবাব দেব, তবে তার জন্য রাইট টাইমের অপেক্ষায় থাকতে হবে। কি চাই অপেক্ষা করতে হবে যশবন্ত? আন্ডা কোম্পানির মুখে থুতু চিটিয়ে চলে গেল। কাল অব্দি আকবর পীর দাদার পোষা চামচা ছিল, আজ গোটা মুম্বাইতে রাজত্ব করছে। ওর ব্যাপারে সিরিয়াসলি কিছু ভাবতেই হবে যশবন্ত। ভাববে আর কি বর্দা, ও আন্না কোম্পানির কাজে পা দিয়েছে। এবার যে কোনো সময় ওর লাইফে সুইচ অফ হতে পারে। চলো, এসিপি ত্রিকাল তার বাংলোয় আমাদের জন্য অপেক্ষা করছে। আজ খুবই শুভ দিন স্যার। অপরাধ আর আইনের মধ্যে বন্ধুত্ব শুরু হচ্ছে। এই শুভ উপলক্ষে আন্নার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার গ্রহণ করুন। থ্যাংক ইউ, প্লিজ সিট ডাউন। এনি প্রবলেম? প্রবলেম তো ওই দাদা ঠাকুর ত্রিকাল সাহেব। 2 বছর আগে এই মুম্বাইতে
আন্না কোম্পানির রাজত্ব চলতো। আর আজ আমাদের দলকে ওভারটেক করে দাদা ঠাকুর পয়লা নম্বরে এসেছে। আর এখন ও এমন ধরাকে সরাগেন করছে যে ও আমাদের ভাইকে মেরেছে। শুধু মারেইনি ত্রিকাল সাহেব, বেচারার গলায় কুকুরের বকলেস বেঁধে আমাদের বাড়িতে রেখে গেছে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আন্না, কারণ আজ থেকে ত্রিকাল চৌধুরী তোমাদের পাশে। যেদিন দাদা ঠাকুর আইনের প্যাঁচে ধরা পড়বে, সেদিন তার গলা তো আইনের বকলেস বেঁধে তাকে কুকুরের মতো গোটা শহরে ঘোরাবো। সত শ্রী আকাল সাহেব, দাদা ঠাকুর আপনার নামে ইনভিটেশন কার্ড পাঠিয়েছেন। আজ সন্ধ্যায় ওর বোনের এনগেজমেন্ট, আপনারা এলে উনি খুব খুশি হবেন। ওকে, আচ্ছা, সত শ্রী আকাল। নমস্কার। দাদা ঠাকুর এই ইনভিটেশন পাঠাতে একটু বেশি দেরি করে ফেলেছে। সে জানে না আমি তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছি। আচ্ছা সাহেব, আমরা উঠি। থ্যাংক ইউ, বাই বাই বাই। এই ঠাকুরের সঙ্গে খোলাখুলি মোকাবিলা করার সময় এবার এসে গেছে। আমার মতে এক এক করে ওর খাস লোকগুলোকে শেষ করে ফেলা উচিত। শত্রুর কাছে যদি ক্ষমতার সঙ্গে সঙ্গে বুদ্ধিও থাকে, তাহলে আঘাতটা তার হাতে নয়, গর্দানি করা উচিত। পুলিশ আর আইনের দিক থেকে আর আমাদের কোনো বিপদ নেই। চিতা, তুই একটা কাজ কর, এবার দাদা ঠাকুরের উপর ফিল্ডিং লাগা। যেই সুযোগ পাবি অমনি পটকে দিবি। আচ্ছা মেজদা। দাদা ঠাকুর, এসপি সাহেব এসেছেন। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার ত্রিকাল চৌধুরী। মনে হচ্ছে তোমার পায়ের তলা থেকে জমি সরে গেছে। তোমার চোখ আদৌ ভুল দেখছে না ত্রিকাল চৌধুরী। এ সেই কনস্টেবল দেবরাজ সিং, যে তোমার অত্যাচারের ঘানিতে পিষ্ট হওয়ার পর আজ দাদা ঠাকুরের রূপে তোমার সামনে দাঁড়িয়ে আছে। অবশ্য আজ তোমার যোগ্যতা আমার সামনে কিছুই নয়। তবুও আমি আমার পুরোনো দিনগুলি ভুলিনি। আর আজ এই আনন্দের মুহূর্তে তোমায় আমন্ত্রণ জানিয়েছি। আলাপ করাই, মিস্টার ডি কে মাথুর এই শহরের বিরাট বড় বিজনেসম্যান, মাত্র 5,000 কোটি টাকার মালিক। এরই একমাত্র ছেলের সঙ্গে আজ আমার বোনের এঙ্গেজমেন্ট হতে চলেছে। তোমার উন্নতি দেখে খুশি হলাম, তবে তোমার এটাও বলা উচিত নয় যে তোমার এই সাফল্যের প্রাসাদ একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আইনের একটা হালকা ফুলকি তোমায় আর তোমার নাম মুছে দিতে পারে। আইন আইন কেবল দুর্বল আর অসহায়দেরই মুছে দিতে পারে ত্রিকাল চৌধুরী। আমাদের মতো লোকেদের সামনে আইন আর আইনের ধারকদের মাথা নোয়াতে হয়। সময়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা এই আগ্নেয়গিরির নাম দাদা ঠাকুর। আজ কোনো তালে বড়দেরই সাহস নেই যে ছায়া স্পর্শ করতে পারে। আরে, তোমার কপাল থেকে ঘাম ঝরছে যে ত্রিকাল চৌধুরী। ওয়েটার, সাহেবকে বিয়ার দাও। তুলে নাও ত্রিকাল চৌধুরী, এ সময় তোমার ঠান্ডা বিয়ার খাওয়ার ভীষণ দরকার। কেমন? আর একটা ফাইল দেখে নেবো আমরা। হ্যালো মিনিস্টার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি রেশমির সঙ্গে আলাদা কয়েকটা কথা বলতে চাই।
হয়তো তুমি অবাক হয়ে ভাবছো যে তোমার বাড়ির ঠিকানা কি করে পেলাম, কিন্তু এতে অবাক হবার কিছুই নেই রেশমি। প্রেমিক হৃদয় তার লক্ষ্য ঠিক খুঁজে নেয়, কিন্তু আমি এমন এক হতভাগ্য মানুষ যে তার লক্ষ্যের এত কাছে থেকেও কত দূরে। ত্রিকাল চৌধুরীকে আমার সামনে একজন অসহায় আর দুর্বল মানুষের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আজ এত খুশি হয়েছি যে আমি বোঝাতে পারবো না আকবর ভাই। তোমার খুশি হওয়াটা যুক্তিসঙ্গত। ত্রিকাল চৌধুরীকে এখানে ট্রান্সফার করানোয় তোমার কি উদ্দেশ্য তা আমি ভালো করেই জেনে গেছি। উদ্দেশ্যটা পরিষ্কার আকবর ভাই, ত্রিকাল চৌধুরীর থেকে ওর সব অত্যাচারের হিসাব নিতে চাই আমি। আকবর ভাই, রঞ্জিতে ওকে যেতে দিও না। আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই। হয়তো এত দূর অব্দি পথ ফুরলো, আমার যাবার সময় হয়ে গেছে। না আকবর ভাই, আপনার কিছু হবে না। মানুষ জগতে সব যুদ্ধে জিততে পারে, তবে মৃত্যুর সামনে তাকে হারতেই হয়। নিজের খেয়াল রেখো। খোদা হাফিজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। অমল, অনেক রাত হয়ে গেছে, শুতে চলো। না পিসি, তুমি তো এটা জানো আমি তখনই শোবো যখন আকবর কাকা আমায় গল্প বলে শোনাবেন, তাহলেই আমার ঘুম আসবে। বাপি, আকবর কাকা এখনো এলেন না কেন? উনি আর কোনোদিনও আসবেন না বাবা। কেন আসবেন না বাপি? আমাদের উপর রাগ করে চলে গেছেন। কোথায় গেছেন? তুমি আমায় জায়গাটা বলো, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো। উনি যেখানে গেছেন সেখান থেকে কেউ আর ফিরে আসে না বাবা। রাত অনেক হয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তোমার নীরবতার পেছনে যে প্রশ্ন লুকিয়েছে তা আমি জানি কামনা। এটাই ভাবছো তো যে গুলিগুলো আকবর পীর দাদাকে ঝাঁঝরা করে দিয়েছিল তা আমায় তাক করে ছোড়া হয়? এই জীবনটা এক যুদ্ধের ময়দান। এখানে মাথা উঁচু করে বাঁচার জন্য মানুষকে প্রত্যেক পদক্ষেপে লড়তে হয়, কখনো সময়ের সঙ্গে, কখনো অবস্থার সঙ্গে, আর কখনো মৃত্যুর সঙ্গে। আমি অমলের ব্যাপারে ভাবছি। আমার চোখে ওর ভবিষ্যৎ একটা বিরাট বড় জিজ্ঞাসা। অপরাধের ছায়া থেকে যখন ও বড় হবে তখন হয়তো ও তোমার পথ অনুসরণ করবে। তুমি কি বলতে চাইছো? এটাই যে আকবর পীরদাদার উত্তরাধিকারী দাদা ঠাকুর হলো, আর দাদা ঠাকুরের গদির ওয়ারিশ অমল হবে। কিন্তু আমি আমার ছেলের কপালে অপরাধের টিকা দেখতে চাই না। আমি এটাও দেখতে চাই না যে আজ যেভাবে আমাদের জীবন মৃত্যুর ছায়ায় কাটছে সেইভাবে আমার ছেলে জীবনটাও কাটুক। এটা তুমি কেন ধরে নিলে আমার ছেলে বড় হয়ে আমার আসনেই বসবে? তেমন কিছুই হবে না কামনা। আমাদের ছেলে বড় হয়ে দাদা ঠাকুর নয়, দেবরাজ হবে, এক সজ্জন নাগরিক। কিন্তু সেটা কি করে সম্ভব? এরকম হতে পারে না। তুমি তোমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমার পথটা বদলাও। সেটা সম্ভব নয় কামনা। এটা সেই পথ যার ডান দিকে বাদিকে পিছনে
মৃত্যুর গভীর খাদ। একবার যে এই রাস্তা ধরে এগোয়, সে পেছন ফিরে তাকাতেও পারে না, আর রাস্তাও বদলাতে পারে না। জীবনের অন্তিম শ্বাস পর্যন্ত তাকে কেবল এগিয়ে যেতে হয়। দেখো চিতা, দাদা ঠাকুর আকবর পীর দাদাকে নিজের বাপের সমান মনে করত। ও যদি তোমায় দেখে ফেলে থাকে তাহলে তোমার বাঁচা খুব কঠিন। আমার কথা শোনো, 2-4 মাসের জন্য আন্ডারগ্রাউন্ডে থাকো। মুম্বাইতে লুকিয়ে থাকাটাও কিন্তু রিস্কি চিতা। সেই জন্যই আমি তোকে মরিশাসে পাঠাবো বলে ঠিক করেছি। এর জন্য তুই এটা ভাবিস না যে আমরা দাদা ঠাকুরকে ভয় পেয়েছি। অপরাধের জগতে সময়ের ভরসাতেই চলতে হয়। এই নে টিকিট, সন্ধ্যের ফ্লাইটে রওনা হয়ে যাস। আচ্ছা মেজদা। আকবর পীর দাদাকে মেরে তুই জ্যান্ত থাকতে পারবি না। হ্যালো, যশবন্ত হিয়ার। হ্যালো মেজদা, আমি চিতা কথা বলছি। চিতা, কোত্থেকে বলছিস? মানে জীবন থেকে দূরে, মৃত্যুর কাছে। তোমাদের ভাই এই মুহূর্তে দাদা ঠাকুরের হাতের মুঠোয়। কিন্তু দাদা ঠাকুর, এটা ঠিক নয়। আরে আমার ভাই করেছেটা কি? কেন ধরেছে ওকে? যদি তোমার ভাইকে জীবিত দেখতে চাও, তাহলে 10 মিনিটের মধ্যে আমার ফার্ম হাউসে চলে আসো, নয়তো তোমার ভাই লাশ দেখতে পাবে। কি ব্যাপার যশবন্ত? দাদা ঠাকুর চিতাকে কিডন্যাপ করেছে। শিগগির চলো। দাদা ঠাকুর, ওরা এসে গেছে। দাদা ঠাকুর, চিতা কোথায়? তোমার চিতার ওপর শুয়ে আছে। মৃত্যু গ্রাস করেছে ওকে। ওই দেখো। চিতা, চিতা ভাই রে, চিতা। আমি জানি এই মুহূর্তে তোমাদের মনের উপর কতটা আঘাত লেগেছে, কিন্তু যে সময় আকবর পীর দাদার লাশ কবরে শোয়ানো হচ্ছিল, সে সময় আমিও ভীষণ কেঁদেছিলাম। উনি আমার চোখে বাবার সমান ছিলেন। তোমাদের ভাই আমার উপর থেকে বাবার ছায়া ছিনিয়ে নিয়েছে। আমি ইচ্ছে করলে ওর লাশটা জঙ্গলে ফেলে দিয়ে আসতাম, যেখানে হিংস্র পশুরা খুবলে খুবলে ওর শরীরটা ছিঁড়ে খেত। তবে তা আমি করিনি, কারণ মৃত্যুর পর শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া না করানো হলো তার আত্মার শান্তি হয় না। নাও, তোমাদের চিতায় আগুন লাগিয়ে দাও। এখান থেকে যাবার পর একটা কথা মনে রেখো,
এই শহরটা অপরাধের ভয়ঙ্কর জঙ্গল, আর আমি এই জঙ্গলের রাজা বাঘ। যদি এই জঙ্গলে থাকতে হয় তাহলে বাঘের দাসত্ব করতে শেখো, নয়তো ওর আজ যে দশা হলো তা তোমাদেরও হতে পারে। তোমাদের ভাইয়ের খুনের খবরটা শুনে খুবই দুঃখ পেলাম আন্না। তবে একটা ব্যাপার বুঝতে পারলাম না যে তোমরা দাদা ঠাকুরের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন লেখালে না কেন? কমপ্লেন্ট লেখালে হতোটা কি? আপনারা ওকে গ্রেপ্তার করতেন, পরে ও ঠিক আদালতে জামিনে ছাড়া পেয়ে যেত। কারণ আদালতে প্রমাণ আর সাক্ষী জোগাড় করার দরকার হয়, সেটা আমাদের কাছে নেই। আর আমাদের সাক্ষী আদালতে মানা হতো না। এদের এই পয়েন্টটাও ঠিক মনে হয় স্যার, তবে আপনারা চুপ করে বসে থাকলে দাদা ঠাকুরের সাহস আরো বেড়ে যাবে। ও আজ চিতাকে সরিয়ে দিয়েছে, কাল আপনাদের দিকেও হাত বাড়াতে পারে। আমার তো মনে হয় ও আন্না কোম্পানিকে গোড়া থেকে উচ্ছেদ করতে চায়। আন্না কোম্পানি কোনো ফুটপাতের দোকান নয় যে দাদা ঠাকুর কর্পোরেশনের গাড়ির মতো এসে তাকে উচ্ছেদ করবে। আমাদের লেজে পা দিয়েও বিরাট ভুল করেছে। তার কারণ আমরা শপথ করেছি কামলে, যে আগে আমরা দাদা ঠাকুরের রক্ত দিয়ে আমাদের কপালে তিলক কাটবো, তারপর চিতা শ্রাদ্ধ করব। তোমাদের এই শপথ শিগগির পূরণ হবে আন্না, কারণ এবার দাদা ঠাকুরকে আমিও ছাড়বো না। ওর বোনের এনগেজমেন্টে ডেকে ও আমায় যে অপমান করেছে তা আমি আজও ভুলিনি। পুলিশের ক্ষমতার সঠিক ধারণাই নেই ওর। আমি ওর সাম্রাজ্য ধ্বংস করে ছাড়খাড় করে দেবো। দাদা ঠাকুর, আমি বলেছি সব ঠিক হয়ে যাবে। ওই ত্রিকাল এসে গেছে। কি ত্রিকাল চৌধুরী, চিতার খুনের অপরাধে আমায় গ্রেফতার করতে এসেছো? গ্রেপ্তার করতে নয়, সাবধান করতে এসেছি। কারণ আমি তোমার গুন্ডাগিরি এই শহরে চালাতে দেবো না। কি করবে তুমি? যেদিন তোমার বিরুদ্ধে একটাও প্রমাণ পাবো, আমি এই শহর থেকে তোমার চিহ্নটুকুও মুছে দেবো। আকাশে হাত তুলে চাঁদ ধরতে চাইছো ত্রিকাল চৌধুরী? ছাই চাপা দিয়ে আগুনের ফুলকি নেভানো যায়, অগ্নুৎপাত নয়। সে তো সময়ই বলবে দাদা ঠাকুর। সময়ের কথা তুলো না ত্রিকাল চৌধুরী, সময় তার খেলা এর মধ্যেই খেলেছে। আর এটা সময়েরই জাদুর খেলা, যে পুলিশ, আইন, আদালত, সুবিচার সব আজ এই দাদা ঠাকুরের হাতের মুঠোয়। আমায় নিশ্চিহ্ন করার চিন্তা ছেড়ে নিজেকে বাঁচানোর রাস্তা খোঁজো, কারণ আমি তোমার ট্রান্সফার করিয়ে তোমায় এই শহরে আনিয়েছি। তুমি তো আমার ওপর কাপুরুষের মতো হামলা করেছিলে, তবে আমি তা করব না। নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমার যা ইচ্ছা হয় করতে পারো। আমি তোমার সর্বনাশ করে ছাড়বো ত্রিকাল চৌধুরী, এটা দাদা ঠাকুরের অঙ্গীকার। বলো, কেন ডেকেছ আমায়? আমি ডাকতেই তুমি চলে এলে। এর থেকে প্রমাণ হয় রেশমি যে তুমি আজও আমাকে ভালোবাসো। দেখো, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। যা বলতে চাও তাড়াতাড়ি বলো। বিবেককে বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না। এই সম্বন্ধ ভেঙে দাও রেশমি। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে বিয়েও করতে চাই। হঠাৎ আজ তোমার মনে আমার প্রতি প্রেম কোথা থেকে জাগলো? তুমি তো খেলা করেছিলে না আমার সঙ্গে। আমার ভালোবাসার জবাবে যে আঘাত তুমি আমায় দিয়েছো, হয়তো শেষ দিন পর্যন্ত আমি তা ভুলবো না। এটা সত্যি যে মন যাকে চায় তাকে কোনোদিনও ঘেন্না করা যায় না, কিন্তু আমাকে পাবার চিন্তা মন থেকে মুছে ফেলো। সময় আমাদের মধ্যে এমন লক্ষণ রেখা টেনে দিয়েছে ইন্দর, যে আমি তা পার হয়ে কোনোদিনও তোমার কাছে আসতে পারবো না। দেখো বেচারা ব্যর্থ প্রেমিক, কেলাসে ডুবে
মনের দুঃখ বলবার চেষ্টা করে চলেছে। আমার বাগদত্তা বউকে ভালোবাসার ভান করে, কিন্তু ও তো তোমায় পাত্তাও দেয় না। তার মানে ডার সিনেমার শাহরুখ খান রে। মেয়েদের মন পাওয়ার জন্য পুরুষ মানুষ হওয়া দরকার। এটা তো দেখছি নুন লেবুর শরবত। ও একটা নেশা করেছে। I'll kill that rascal. বাহ, কি চমৎকার শট মেরেছো। হ্যালো, আমি ডিকে মাথুর বলছি দাদা ঠাকুর। হ্যাঁ মাথুর সাহেব বলুন, হঠাৎ কি মনে করে? দাদা ঠাকুর, আমার বিবেক আর বেঁচে নেই দাদা ঠাকুর। কি? কেউ ভীষণ নৃশংসভাবে ওকে খুন করেছে। কি হলো দাদা? কার ফোন ছিল? কিছু বলছো না কেন? একটা খারাপ খবর আছে, কেউ বিবেককে খুন করেছে। দাদা ঠাকুর, শান্ত হন মাতুর সাহেব, আমি আপনার বিবেককে ফিরিয়ে আনতে পারবো না, তবে এটুকু কথা অবশ্যই দিচ্ছি যে ওর হত্যাকারীকে আমি আস্ত রাখবো না। বিবেকের সঙ্গে কারোর কি কোনো রকম শত্রুতা ছিল, কিংবা কাউকে কি সন্দেহ হয়? তাহলে বলুন আপনি। একটু আগে ইন্সপেক্টর কামলে এসেছিলেন। তিনি বললেন কাল বিকেলে এসিপি ত্রিকাল চৌধুরীর ছেলে ইন্দর আর বিবেকের মধ্যে ঝগড়া লাগে। ইন্দর ওকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল। ওদের ঝগড়ার কারণটা তো আপনি জানেন দাদা ঠাকুর। ইন্দর আমার ছেলেটাকে মেরে ফেললো দাদা ঠাকুর, মেরে ফেললো। Yeah, okay, see you later. কি ব্যাপার কামলে, হঠাৎ অসময়? স্যার আমি দুঃখিত, তবে কর্তব্যের সামনে আমি অপারগ। আমি ইন্দারকে গ্রেপ্তার করতে এসেছি। গ্রেপ্তার? কি বাজে বকছো? কি করেছে ইন্দর? স্যার, ও বিল্ডার ডিকে মাথুরের ছেলেকে খুন করেছে। কি? বিবেক খুন হয়েছে? সব জেনে না জানা ভান করো না ইন্দার। ইন্সপেক্টর, আমি সত্যি বলছি, আমি বিবেককে খুন করিনি। কামলে, তোমার কাছে কি প্রমাণ আছে? স্যার, ইন্দার আর বিবেকের মধ্যে যেখানে মারপিট হয়েছিল সেটা একটা কফি শপ, আর সেই কফি শপেরই একজন ওয়েটার পুলিশকে বয়ান দিয়েছে যে তার সামনেই ইন্দার বিবেককে প্রাণে মারার হুমকি দিয়েছিল, তারপরেই সে খুন হয়। আই এম সরি স্যার, আমার ইন্দারকে গ্রেপ্তার করতেই হবে। তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আমাদের ছেলে ইন্দর, সে খুনি হতে পারে না। সুধা, আমি জানি, কিন্তু এই সময় আমি ইন্দরের গ্রেপ্তারিতে বাধা দিতে পারবো না। কামলে, তুমি তোমার ডিউটি পালন করো। ইয়েস স্যার, চলো। খুব বেঁচে গেছে যে পুলিশ তোমায় গ্রেফতার করেছে। যদি এ সময় তুমি জেলখানার বাইরে থাকতে, তাহলে আমি তোমায় জ্যান্ত রাখতাম না। আপনি আমায় বিশ্বাস করুন, আমি বিবেককে খুন করিনি। আর এই কথাটা আমিও জোর দিয়ে বলতে পারি যে আমার ছেলে খুনি হতে পারে না। এখন এটাই ভালো হবে যে তোমার ছেলে আদালতে যেন খুনি প্রমাণিত হয়। যদি ও আদালত থেকে খালাস পায়, তাহলে দাদা ঠাকুরের আদালতে ও একটাই শাস্তি পাবে, মৃত্যুদণ্ড। আগেই আমি 3 পেটি দিয়ে দিয়েছি, এই নাও বাকি 2 পেটি।
থ্যাংক ইউ আন্না। তবে একটা ব্যাপার আমার খুব খটকা লাগছে। শত্রুতা তো আপনাদের দাদা ঠাকুরের সঙ্গে, এই সুপারি দিয়ে আপনারা বিবেককে মারলেন কেন? তার কারণ ওর সঙ্গে দাদা ঠাকুরের বোনের বিয়ে হবার কথা ছিল। ওর বোন ঘর বাঁধবার আগেই তা উজাড় হয়ে গেল। এ ব্যাপারটায় দাদা ঠাকুর প্রচন্ড কষ্ট পাবে। এবার আমরা দাদা ঠাকুরের বাড়িতে কোনোদিন আনন্দের সানাই বাঁচতে দেব না। তবে আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না কামলে, বিবেকের মার্ডার কেসে তুমি ত্রিকাল চৌধুরীর ছেলেকে গ্রেপ্তার করলে কেন? ইন্দার বিবেককে প্রাণে মারার হুমকি দিয়েছিল, সেটারই সুযোগ আমি নিয়েছি, যাতে দাদা ঠাকুর বিবেকের খুনিকে খোঁজার চেষ্টাই না করে। নয়তো যদি দাদা ঠাকুর জানতে পারে যে বিবেকের সুপারি নিয়ে আমি ওকে সরিয়েছি, তাহলে আমার তো বাঁচাই মুশকিল হয়ে যাবে। কিন্তু আন্না, বিবেককে খুন করিয়ে তুমি গুড়ে মনে বিরাট বড় আঘাত দিয়েছ। এই আনন্দে তো উৎসব করা উচিত, আনন্দ করা উচিত। সে বন্দোবস্ত হয়ে গেছে। দেখুন মিস্টার চৌধুরী, চিন্তার কোনো কারণ নেই। আপনার ছেলে তো আর কোনো পেশাদার খুনি নয়, ওর জামিন হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যালো, আমি দাদা ঠাকুর কথা বলছি। নমস্কার। আজ তো স্যার আমার কপাল খুলে গেল, আপনি আমাকে ফোন করলেন। বলুন, কি সেবা করতে পারি? তুমি ত্রিকাল চৌধুরীর ছেলের এই কেসটা লড়বে না। আচ্ছা, বুঝে গেছি। স্যার, আপনার হুকুম আমি কি করে অমান্য করি? আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনি যা বলবেন ঠিক সেভাবেই কাজ হবে। আই এম সরি মিস্টার চৌধুরী, আপনার কেসটা আমি নিতে পারবো না। কি? কিন্তু মিস্টার নেহলানি, এক্ষুনি আপনি আমায় আশ্বাস দিচ্ছিলেন, আর হঠাৎ আপনার মত বদলে গেল কি করে? দেখুন মিস্টার চৌধুরী, আপনাকে আমি আরেকটা ব্যাপার জানিয়ে দিতে চাই। এখন আপনার কেস এ শহরের কোনো উকিলই নেবে না। কি? যদি আপনি আপনার ছেলেকে ছাড়াতে চান, তাহলে একটা পরামর্শ দিই, আপনি দাদা ঠাকুরের কাছে আর্জি নিয়ে যান। কারণ যদি দাদা ঠাকুর চান, তাহলেই আপনার ছেলে বাঁচতে পারে। মিস্টার ত্রিকাল চৌধুরী, আমার মনে হয় বিবেক আর ইন্দোরের মধ্যে যে ঝগড়া লাগে তা কাজে লাগিয়ে দাদা ঠাকুর বিবেককে খুন করিয়ে দেয়, যাতে ওই মার্ডারের অপরাধে আপনার ছেলেকে ফাঁসিয়ে প্রতিশোধ নিতে পারে। স্যার, আপনি তো জানেন আমি কত অপারগ। নয়তো ইন্দরবাবু তো আমার ছেলের মতো, ওকে গ্রেপ্তার করতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে হয়তো আপনি জানেনই না। এভাবে জলের মতো মদ গিললে তোমার ভেতরের আগুন নেভানো যাবে না মিস্টার ত্রিকাল চৌধুরী। তোমার দরকার দাদা ঠাকুরের রক্ত। ঠিক বলেছ তুমি। ওই বেটা 2 পয়সার কনস্টেবল, যে কাল অব্দি পোষা কুকুরের মতো আগে পিছের ল্যাটিনে আমার চারদিকে ঘুর ঘুর করত, সে আজ সিংহ হয়ে আমার সামনে গজরাচ্ছে। আই উইল কিল দ্যাট রাস্কেল, আই উইল কিল হিম। দাদা ঠাকুর, এই দাদা ঠাকুর, কোথায় ঘাপটি মেরে বসে আছো? আরে মরদের বাচ্চা হলে আমার সামনে এসো। তোমার শত্রুতা আমার সঙ্গে দাদা ঠাকুর। প্রতিশোধ নিতে হলে আমার উপর নাও। হ্যাঁ, আমার ছেলেটা তোমার কি ক্ষতি করেছে? চুপ করো এ ত্রিকাল, খালি বাজে বকবক করছো। আর একবার যদি তুমি দাদা ঠাকুরের নামে গাল মন্দ করেছো, তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। না রঞ্জিতে, দাদা ঠাকুর, আমি জানতে পেরেছি তুমি বিবেককে খুন করেছ। তুমি আমার ছেলেকে ফাঁসানোর জন্য তুমি ওকে খুন করিয়েছ। আমি তোমাকে ছাড়বো না দাদা ঠাকুর, আমি তোমাকে ছাড়বো না। বিবেকের খুন কে করেছে তার ফয়সলা তো আদালত করবে, কিন্তু যদি আমি চাই ত্রিকাল চৌধুরী, তবে এখনই এই মুহূর্তে তোমার জীবনের ফয়সলা করতে পারি। কিন্তু মৃত্যু তোমার পক্ষে খুব সহজ শাস্তি হবে। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, আর তোমার প্রত্যেক নিঃশ্বাসে মৃত্যুর অস্থিরতা ভরে দেব, যাতে তুমি সারাটা জীবন এইভাবেই দগ্ধে দগ্ধে কষ্ট পাও। রঞ্জিতে,
ওকে সসম্মানে বাইরে ছেড়ে এসো। স্যার, আপনার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। আজ এটা প্রমাণ হয়ে গেল যে গুন্ডা রাজত্বের সামনে পুলিশের কোনো ক্ষমতাই নেই। আমার ছেলের জীবন নিয়ে খেলার জন্য পরে পস্তাতে হবে দাদা ঠাকুরকে। ত্রিকাল চৌধুরী যতদিন এই উর্দি পড়ে আছে ততদিন তার হাত পা বাঁধা। যেদিন আইনের সীমা লঙ্ঘন করে যাব, বাঁচতে দেব না দাদা ঠাকুরকে। স্যার, আইন হাতে না নিয়েই আপনি দাদা ঠাকুরের নাম ওর জীবন খাতা থেকে মুছে দিতে পারেন। ক্রিস্টোফার গোমস, যে এখন লকআপে বন্দী, এক পেশাদার খুনি। আপনি চাইলে তাকে লকআপ থেকে পাঠিয়ে দাদা ঠাকুরের নাম চিরকালের মতো মুছে দিই। ইউ আর রাইট কমলে। শত্রুর সঙ্গে খোলাখুলি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে তাকে মাথা খাটিয়ে মারতে হয়। হ্যালো, রেশমি, আমি ইন্দারের মা কথা বলছি। বলুন, কি ব্যাপার? রেশমি, আমি ইন্দারের সঙ্গে দেখা করতে থানায় গেছিলাম। ও তোমার সঙ্গে একবার দেখা করতে চায়, যদি সম্ভব হয় একবার টিকি ওর সঙ্গে দেখা করে এসো মা। কার ফোন ছিল? ইন্দরের মায়ের। কি বললেন ইন্দারের মা? ইন্দর একবার দেখা করতে চায়। তুমি কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আমি বুঝতে পারছি, তুমি আজও ইন্দারকে ভালোবাসো। দেখো রেশমি, আমার মন মানছে না ইন্দার বিবেকের খুনি হতে পারে। আমার মনে হয় তোমার অবশ্যই দেখা করা উচিত। আমি জানি তুমি আমাকে ঘেন্না করো, কারণ তোমার দৃষ্টিতে আমি প্রতারক। আমি তোমাকে ঠকিয়েছি। তবে এটা সত্যি নয় রেশমি। আসলে আমি বাবার হুমকিতে ভয় পেয়ে গেছিলাম, পাছে উনি তোমায় প্রাণে না মেরে ফেলেন। তাই আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে তোমায় আমি ভালোবাসি না। ভালো তো আমি তখনও বাসতাম তোমায়, আর আজও বাসি। হ্যাঁ রেশমি, তবে আজ আমি তোমায় শুধু এই কথাটা বলতে ডেকেছি যে বিবেকের খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওকে খুন করিনি রেশমি। জানি না কেন আজও আমার মনে স্থির বিশ্বাস যে তুমি আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করবে। কেবল এটুকুই বলার ছিল। নমস্কার। নমস্কার। আজ আমার ছেলের জন্মদিন, তাই এই জামাগুলো ওদের জন্য এনেছি। ধন্যবাদ। সত্যি বাচ্চাদের কাছে আপনি দেবতা। ছি ছি, না না, মানুষ যদি এ জগতে মানুষের মতো আচরণ করে তাহলেই যথেষ্ট। এসো খুকি, এসো এসো। এই নাও, যাও। এসো বাবা, এসো। হ্যাঁ, চলো সবাই লাইন দাও। এসো এসো সবাই, এক এক করে এসো সব। এসো এসো। যাও, লক্ষ্মী মেয়ে। নমস্কার। নমস্কার। দাদা ঠাকুর! পালিয়ে যাও!
পাঠিয়েছে তোকে? কে চায় আমায় মারতে? বল, নয়তো শেষ করে ফেলব। না, আমাকে মেরো না, সত্যি বলছি। আমায় ত্রিকাল চৌধুরী তোমাকে মারার জন্য সুপারি দিয়েছিল। দাদা ঠাকুরকে মারার জন্য সুপারি নেওয়ার আগে তোর ভাবা উচিত ছিল যে সাপ যতই বিষধর হোক না কেন, নীলকে কখনোই স্বীকার করতে পারে না, বুঝলি? যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে পুলিশ কমিশনারের সামনে ত্রিকাল চৌধুরীর বিরুদ্ধে তোকে বয়ান দিতে হবে। আমি রাজি, আমি রাজি। তুমি যেমনটি বলবে আমি তাই করব। গুড মর্নিং স্যার। কি ব্যাপার স্যার, আপনি আমায় আর্জেন্টলি ডেকেছেন? ইজ দেয়ার এনিথিং রং? আপনি গোটা পুলিশ ডিপার্টমেন্টের মুখে চুনকালি লেপে দিয়েছেন। আপনার মতো সিনিয়র অফিসারের থেকে এরকম জঘন্য কাজ আশা করিনি আমি। কিন্তু কিন্তু স্যার, আমি কি করেছি? দাদা ঠাকুরকে শেষ করার জন্য যে পেশাদার খুনিকে আপনি পাঠিয়েছিলেন সে নিজেকে আইনের হাতে সঁপে দিয়েছে। আমি জানি দাদা ঠাকুরের সঙ্গে আপনার ব্যক্তিগত শত্রুতা। যদি ওকে শায়েস্তা করার জন্য আপনি আইনের সাহায্য নিতেন তাহলে আজ পুলিশ আর আইন দুয়ের মাথায় গর্বে উঁচু হয়ে উঠত। আই এম সরি মিস্টার চৌধুরী, ইউ আর সাসপেন্ডেড। হ্যালো। তোমার সাসপেনশন সম্বন্ধে জেনে খুব খুশি হলাম। তবে ত্রিকাল, আমি আরো খুশি সেদিন হব যেদিন তোমায় বরখাস্ত করা হবে। যে ফাঁদটা তুমি আমার মৃত্যুর জন্য তৈরি করেছিলে তাতে তোমার নিজের গলায় আটকে গেছে। এসব সময়ের খেলা ত্রিকাল চৌধুরী, আর সময়ের অপর নাম দাদা ঠাকুর। যে সময়কে টিক্কা দিতে যায় তার দশা এইরকমই হয়। তোমার সাসপেনশনের খবর আমি খবরের কাগজে পড়েছি, আর আজ আমার লজ্জা হচ্ছে নিজের প্রতি যে আমি এমন একজনের স্ত্রী যার মানুষ হবার কোনো যোগ্যতাই নেই। শাট আপ, শাট আপ। এমনিতে আমার মাথা গরম, আর আমার মাথা খারাপ করো না। জোরে চেঁচিয়ে আমার গলা থামার চেষ্টা করতে যেও না। তুমি এত নেমে গেছো যে দাদা ঠাকুরকে মারার জন্য ভাড়াটে খুনি পাঠিয়েছো? ছি, লজ্জা হওয়া উচিত তোমার নিজের প্রতি। আহ! ত্রিকাল চৌধুরী জীবনে কখনো কারোর কাছে হার মানতে শেখেনি। দাদা ঠাকুর মরবে, আর আমার হাতেই মরবে। এমনিতে সবাই জানে যে আন্না ত্রিকাল সাহেবের বন্ধু, কিন্তু আসল কথা হলো আন্ডারওয়ার্ল্ডে কেউ কারোর বন্ধু হয় না। হ্যাঁ, তুমি কি জানো বিবেককে কে মেরেছে? আন্না। অথচ ফেসে গেল ওই বেচারা ত্রিকাল সাহেবের ছেলেটা। কে জানে? বলা যায় না এবার কি হবে। রাস্কেলস, আমি তোমাদেরকে আমার বন্ধু ভেবেছিলাম, আর তোমরা আমার পিঠে ছোড়া বসিয়ে দিলে। দাদা ঠাকুরের উপর শোধ তোলার জন্যে আমার ছেলের জীবন নিয়ে খেললে। খেলাটা ওরা দুজন নয়, খেলাটা আমি খেলেছি। ওরা দুজন তো কেবল সুপারি দিয়েছিল আমায় বিবেককে মারার জন্য। ইন্দারকে বিবেক মার্ডার কেসে আমি ফাঁসিয়েছি, যাতে দাদা ঠাকুরের দৃষ্টিতে বিবেক মার্ডার কেসের ফাইল চিরকালের মতো বন্ধ হয়ে যায়। নয়তো আপনি তো ভালো করেই জানেন সাহেব, আমি ঝামেলায় পড়ে যেতাম। দেখে নেবো আমি তোমাদের, পার পাবে না তোমরা। ত্রিকালের সঙ্গে শত্রুতা করে তোমরা নিজেদের কাল ডেকেছো। চৌধুরী, গলা ফাটিয়ে চিল দিও না, নয়তো এক টানে তোমার জিভ টেনে ছিঁড়ে আমার কুকুরকে খা। ত্রিকালের ভবিষ্যৎটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। এবার তোমায় কোনো ট্রাফিক সিগন্যালে শাড়ি পরে তালি বাজিয়ে বাজিয়ে ভিক্ষা করতে হবে মিস্টার ত্রিকাল চৌধুরী। ছেড়ে দেবো না তোমাদের, আমি তোমাদের দেখে নেবো। নিয়ে যাও, মেরে তক্তা বানিয়ে গেটের বাইরে ফেলে দাও। আজ আমি বুঝতে পেরেছি সুধা, ক্ষমতার অর্থের অহংকার মানুষকে জানোয়ারে পরিণত করে। আমার অহংকার আমার ছেলে ইন্দোরের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আর আজ পরিস্থিতি আমায় এমন আঘাত দিয়েছে যে আমার অহংকার চুরমার হয়ে গেছে।
এটা সত্যি যে মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। এটা এটা আমার নিজের পাপ, যে আমার সর্বনাশ হয়ে আমার সামনে এসেছে। কিন্তু দুঃখ এটাই সুধা, যে আমার পাপের শাস্তি আমার ছেলে ভোগ করছে। অনুতাপের অশ্রু মানুষের চরমতম পাপকেও ধুয়ে মুছে দেয়। তুমি চিন্তা করো না, আমাদের ছেলে ইন্দ্রের কিচ্ছু হবে না। দাদা ঠাকুর যে জন্য তোমায় ঘেন্না করে তা যুক্তিসঙ্গত, কিন্তু আমায় এককালে সে বৌদি বলতো। বৌদি যে মায়ের সমান হয়। আমি যাব দাদা ঠাকুরের কাছে ইন্দ্রের জন্য ন্যায় বিচারের আশায়। আপনি মনে করুন ত্রিকাল চৌধুরীর স্ত্রী নয়, বরং ইন্দ্রের মা এসেছে। সে আজ খুনের দায়ে জেলে বন্দী। আমার ছেলে খুন করেনি, সে নিরপরাধ। আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারেন যে আপনার ছেলে নিরপরাধ? তার কারণ আসল ব্যাপারটা আমি জানি। বিবেকের খুনটা যশবন্ত আর বিকাশ আন্না করিয়েছে। আমার স্বামী এত অত্যাচার করেছে তোমার উপর যে তার হয়ে আমি ক্ষমাও চাইতে পারবো না। কিন্তু আমি আজ আঁচল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার ছেলেকে তুমি বাঁচাও। আমি জানি যদি তুমি চাও তাহলে ওকে মৃত্যুর কবল থেকে বাঁচাতে পারো। আমাকে দয়া করো, আমাকে করুণা করো দাদা ঠাকুর। আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার ছেলেকে তুমি বাঁচাও। আমি জীবনভর তোমার কাছে ঋণী হয়ে কি থাকবো। করছেন আপনি? আপনি বাড়ি যান, আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। দাদা ঠাকুর, আমি জানি আজ আমার ছেলে তোমার জন্য আদালত থেকে বেকসুর খালাস পেয়েছে। তোমার প্রতি আমি যা কিছু করেছি তার জন্য আমি লজ্জিত। আমি হাত জোর করে অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ফরগিভ মি। তোমার সেদিনের আচরণ ক্ষমার যোগ্য নয় ত্রিকাল চৌধুরী। তোমার স্ত্রীর চোখের জলের পরিবর্তে আমি তোমার ছেলেকে জীবন দান করেছি। দাদা ঠাকুর, এবার তাহলে আরেকটা উপকার করো। ইন্দোর আর রেশমিকে আলাদা করার শাস্তি আমি ভোগ করেছি। আজ আমি নিজে দুহাত পেতে ইন্দোরের জন্য রেশমিকে ভিক্ষে চাইছি। দুহাত পেতে ভিক্ষেই চাওয়া যায় ত্রিকাল চৌধুরী, সম্বন্ধ নয়। এটা তুমি ভাবলে কি করে যে আমি রেশমির সম্বন্ধ তোমার ছেলের সঙ্গে পাকা করতে রাজি হব? ছেঁড়া কাঁথায় শুয়ে যার দিন কাটে তার কখনোই লাখ টাকার স্বপ্ন দেখা উচিত নয়। আজ আমি ভীষণ খুশি কামনা। প্রবীণেরা ঠিকই বলেছেন যে ধর্মের কল বাতাসই নয়। একটা সময় ছিল যখন আমি ত্রিকাল চৌধুরীর কাছে আমার বোনের সুখের জন্য ভিক্ষা চাইতে গিয়েছিলাম, আর আজ আরেকটা সময় যখন ত্রিকাল চৌধুরী নিজে তার ছেলের হয়ে ভিক্ষে চাইতে আমার কাছে এলো। পরিস্থিতির চাপে পড়ে ও আজ আমার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল। সম্বন্ধের ব্যাপারে কি জবাব দিলে তুমি? প্রত্যাখ্যান করেছি। কাল আমি ওর সামনে খুব ছোট ছিলাম, আজ ও আমার সঙ্গে তুলনায় একেবারে তুচ্ছ। এটা তুমি ঠিক করনি। আমি তাই করেছি যা আমার করা উচিত ছিল। রেশমির জন্য সম্বন্ধের অভাব নেই। আমি ওর জন্য একের পর এক সুপাত্র খুঁজে নিয়ে আসতে পারি। কিন্তু আজ আমি নাম যশ অর্থের সেই শিখরে এসে পৌঁছেছি যেখান থেকে ঝুঁকে ত্রিকাল চৌধুরীর দিকে তাকানোর কোনো প্রশ্নই ওঠে না। তোমার কথা থেকে অহংকারের আভাস পাচ্ছি। এটা ভুলো না যে মানুষ যত ওপরে উঠে যাক না কেন, মেঘের ওপর সে ঘর বাঁধতে পারে না। পরম শান্তি সে পৃথিবীর বুকেই পায়। আর তুমি হয়তো এটা জানো না যে রেশমি আজও ইন্দরকেই ভালোবাসে। আমি তো বলি
যে মাপ করে সে প্রতিশোধ দেওয়া মানুষের থেকে অনেক বড়। রেশমি আর ইন্দরের বিয়েতে রাজি হয়ে যাও। যদি এতেই রেশমি খুশি হয় তবে ঠিক আছে। ভয় পেও না ত্রিকাল চৌধুরী, এ সময় আমি তোমায় জানাতে এসেছি যে আমি ইন্দোর আর রেশমির ভালোবাসার বিরোধী নই। আমার যুদ্ধ তোমার সঙ্গে ছিল। আমার লক্ষ্য ছিল তোমার অহংকারী মাথাটা আমার পায়ের তলায় নোয়ানো, আর সেই লক্ষ্যে আমি সফল হয়েছি। তোমার জন্য সুখবর এনেছি। আমি ইন্দোর আর রেশমির বিয়েতে মত দিচ্ছি। থ্যাংক ইউ। আপনাদের জন্য খারাপ খবর আছে। ত্রিকাল চৌধুরী আর দাদা ঠাকুরের মধ্যে যে শত্রুতা ছিল তা কুটুম্বিতায় পরিণত হচ্ছে। কালিন্দার আর রেশমির বিয়ে। যদি এই বিয়েটা হয় তাহলে ত্রিকাল চৌধুরী দাদা ঠাকুরের ভরসায় আমাদের উপর শোধ তোলার চেষ্টা নিশ্চয়ই করবে। তার আগেই আমি পাশার ঘুঁটি বদলে দেব। আমি চিতার মৃত্যু ভুলিনি। কাল চিতার বাৎসরিক। আর এটা খুব আনন্দের কথা যে দাদা ঠাকুরের বোনের বিয়েটাও কাল। দাদা ঠাকুরের সামনে আমি ইন্দরা রেশমিকে জ্যান্ত পুড়িয়ে মারব, আর তারপর আমি চিতার বাৎসরিক করব। ইন্দর, সান্ত্বনা দিও না আমায়। যদি কিছু দিতেই চাও, আমার ছেলে, আমার অমল কেনে দাও। ওকে সৎ আর সজ্জন নাগরিক করতে চেয়েছিলে না? নাও, এখন করো। একটু শান্ত হও, কামনা। শান্ত হওয়ার জন্য আমার জীবনের আছেটাই কি? আমার দৃষ্টিতে এই কচি ছেলেটার মৃত্যুর কারণ তুমি, দাদা ঠাকুর। কারণ যারা অপরের রক্তপাত ঘটায়, একদিন তাদের নিজেদেরই রক্তের গঙ্গা বয়ে যায়। অমলকে ছেলে আমি কি করে বাঁচবো, কি করে বাঁচবো? হ্যালো হ্যালো দাদা। রেশমি, কোত্থেকে বলছিস? দাদা আমি আমি যশবন্ত বলছি। যশবন্ত, তোমার শত্রুতা আমার সঙ্গে। যদি আমার বোনের কিছু হয়, যদি ফোনে টাইম ওয়েস্ট করো তবে তোমার বোন আর স্বামী জ্যান্ত থাকবে না। যদি তুমি ওদের জীবিত দেখতে চাও তবে 10 মিনিটে আমাদের গেস্ট হাউসে চলে এসো। কেমন সুন্দর আর খাসা মানিয়েছে না এই হাত পা মাথা দুটোকে? এসো যান, এসো। দাদা ঠাকুর কোথাকার দাদা আর কোথাকার ঠাকুর, হ্যাঁ? এসো এসো দাদা ঠাকুর। সেদিন আমরা দুজনেই তোমার সামনে অসহায় ছিলাম, আর আজ তুমি আমাদের সামনে অসহায়। দেখলে পাশার চাল কেমন ঘুরে গেল? এখন তোমার জীবনের রিমোট কন্ট্রোল আমাদের হাতের মুঠোয়। না, দাদা ঠাকুরকে এই উপহারটা দেবেন না?
এই বকলেসটা দেখে কিছু মনে পড়লো তোমার? আমার ভাই চিতা, যার চিতা জ্বালিয়েছিলে তুমি। চিতা তো আজ আমরাও চালাবো, তোমার বোন আর তার স্বামী। তবে তার আগে আমরা তোমায় কুত্তা বানাবো। যশবন্ত, বকলেসটা বাঁধ গলায়। কোনো চালাকি নয় দাদা ঠাকুর, নয়তো ওদের দুজনকে জ্যান্ত পোড়ানো হবে। দাদা, না দাদা, দোহাই তোমরা আমার দাদাকে ছেড়ে দাও। এই কালো চশমা, একে অপরাধ জগতের মুকুট মনে করে তুমি সব সময় দু চোখে পড়ে ঘুরতে। তবে এখন এই মুকুটটা তোমার আর কোনো দরকার নেই, কারণ আজ তোমার সাম্রাজ্য নিশ্চিহ্ন হতে চলেছে। ছেড়ে দাও আমার দাদাকে। আমি একা আর নিরস্ত্র তোমাদের খপ্পরে। ইন্দোর আর রেশমিকে ছেড়ে দাও। কি করে ছাড়বো? এখনো তোদের শ্রাদ্ধ শান্তি বাকি আছে। ওদের দুজনের চিতা আগুন লাগাবে না? নন্দু, দুজনকে পেট্রোলে চুবিয়ে দে। না দাদা, না না। তুমি তো আমরা দুজন গিয়ে পৌঁছানোর আগেই আমাদের ভাইকে মেরে ফেলেছিলে। তবে আমরা তোমায় একটা সুযোগ দেব। এই দেশরায়ের কাঠিটা যেই এখানে ফেলবো, অমনি আগুন ছুটে গিয়ে ওদের দুজনকে পোড়াবে। যদি এই আগুনের আগে পৌঁছে তোমার বোন আর তার স্বামীকে বাঁচাতে পারো, তাহলে বাঁচাও। এসো রেশমি। আমার হাতেই তোর মরণ লেখা আছে।
দাদা ঠাকুর, আমি আমার প্রাণের আধখানা তোমার হাতে তুলে দিলাম, ওর খেয়াল রেখো। আপনি চিন্তা করবেন না, আমি রেশমিকে আমার প্রাণের চেয়েও বেশি যত্নে রাখবো। নমস্কার। এসো কামনা। দাদা ঠাকুর মুম্বাই সেশন কোর্টের সিদ্ধান্ত অনুসারে 7 বছর সশ্রম কারাদণ্ডের পর আবার দেবরাজ হয়ে গেল।